দর্শক আমন্ত্রণ নিটল টাটা বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। নিয়মিত এই আয়োজনে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর নিয়ে এবং দেশ বিদেশের খবর নিয়ে আমরা আপনাদেরকে চেষ্টা করি জানাবার। সবাইকে আবার শুভ দুপুর। রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এস আলম গ্রুপের কর্মীদের সঙ্গে সাধারণ কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে আহত 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে গতকাল অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগতভাবেই নেওয়া হবে। এস আলম গ্রুপের কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক সোজাসুজি। কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে। আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার সন্তোষজনক পর্যায়ে আনতে না পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তরের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আরও বলেন, পথে পথে চাঁদাবাজি, বাজার দখল ও সিন্ডিকেট ভাঙতে হবে। আর সিন্ডিকেটের চাপ মুক্ত হতে চান ভোক্তা অধিকারের মহাপরিচালকও। দীর্ঘদিন সিন্ডিকেটের ফাঁদে নিত্যপণ্যের বাজার। অদৃশ্য এই চক্র খামখেয়ালি মতো বাড়িয়ে দেয় পণ্যের দাম, নিয়ন্ত্রণে রাখে বাজার ব্যবস্থা, জিম্মি হয় সাধারণ ভোক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই বিশৃঙ্খলা ভাঙতে তৎপরতা চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বাজারে বাজারে গিয়ে দরদাম যাচাই করছেন। কখনো কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথেও যৌথভাবে কাজ করছেন এসব তরুণরা, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর শৃঙ্খলা ফেরাতে কর্মকৌশল নিয়ে রোববার রাজধানীতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাজারের অসঙ্গতি তুলে ধরেন শিক্ষার্থীদের কেউ। আগেরকালে যারা দখলদারিত্ব করেছে, এখন অন্য দল এসে ওইখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। একই বাজারে একটা ব্রয়লার মুরগির দাম যদি 200 টাকা থাকে, অন্য দোকানটাতে গিয়ে দেখি তার দোকানে 220 টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা তার বক্তব্যে বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ, দখল সিন্ডিকেট ভাঙাসহ 10 দফা প্রস্তাব দেন। সন্তোষজনক অবস্থানে বাজার ফিরিয়ে আনতে দেন আলটিমেটামও। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। ভোক্তার মহাপরিচালক বলেন, নানা চাপে এতদিন সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেননি। আমি বগুড়ায় গিয়েছি, সেখানে কারা এটা করেছে, সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, কোল্ড স্টোরেজের কথা, আমি তাদের ধরে দিয়েছি। রংপুরে আমি ওখানে ধরে দিয়েছি। একটু তোমরা খোঁজ দাও সেই ব্যক্তিগুলো কেন ছাড়া পেল। চলতি সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি জেলা বিভাগে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করে বাজার নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার কথাও জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলবো নতুন সরকার, আমরা জানি যে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু চেষ্টা করছেন এরই মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার কীভাবে সহনীয় করা যায় সেটি নিয়ে নানা রকম পরিকল্পনা আমাদেরকে জানাচ্ছেন। আজকে আমরা সংবাদ বিশ্লেষণ করব অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন ডক্টর আব্দুর রাজ্জাক, র্যাপিডের চেয়ারপারসন, একই সঙ্গে গবেষণা পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, PRI। আমরা স্বাগত জানাতে চাই ডক্টর আব্দুর রাজ্জাককে। তিনি আজকে অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন। এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। নিটল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর আব্দুর রাজ্জাক আপনাকে। আমরা আসলে যে বিষয়টি জানতে চাইবো, আমরা অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে আজকে আলোচনা করতে চাই। তার আগে একটু জানতে চাইবো যে একটি ভিন্ন প্রেক্ষাপট, একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো, অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্বটি নিলেন, আপনি আসলে
এই কমিটি বা এই সদস্যদেরকে নিয়ে অথবা এই বাংলাদেশ নিয়ে কতখানি আশাবাদী সেটি যদি একটু আপনার প্রতিক্রিয়া জানাতেন, এরপর আমরা অন্য চ্যালেঞ্জের বিষয়ে আসতে চাই। ধন্যবাদ। আমি বলবো আমি অত্যন্ত আশাবাদী, কারণ বাংলাদেশের অর্থনীতির যে জায়গায় আমরা পৌঁছেছি সেখানে অনেকগুলি শক্ত সংস্কার দরকার। হ্যাঁ, এই সংস্কারগুলা অনেকদিন ধরে কিন্তু আমরা পেন্ডিং অবস্থার মধ্যে ছিল। সংস্কারগুলো যে করতে হবে সেটা জানা ছিল। বাংলাদেশের অর্থনীতিবিদরা এটা বিভিন্ন সময় তারা বলেছেন। এমনকি আমাদের যে এর আগে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো করা হয়েছিল সেগুলোর মধ্যে কিন্তু এগুলা দেশীয় অর্থনীতিবিদরা বারবার এগুলোকে বলেছেন। আমি মনে করি যে অনেক ক্ষেত্রে যেটা ছিল যে নিয়ম ভাঙায় যেন নিয়মে পরিণত হয়েছিল, এবং এই জন্য যেটা দরকার ছিল একটি শক্তিশালী পরিবর্তন। অনেক সময় আমরা বারবার বলেছি এই পরিবর্তন বা সংস্কারগুলোর জন্য একদম উচ্চ মাত্রা থেকে পলিটিক্যাল কমিটমেন্ট দরকার, যেটা আসলে ছিল না। আমি মনে করি পরিবর্তিত ব্যবস্থায় আমাদের সবারই কিন্তু যথেষ্ট আশাবাদী হওয়ার কারণ আছে, এবং আমাদেরকে আমি মনে করি যে নতুন যে যারা দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা মহোদয়, তাদের সবাইকে আমাদেরকে সহায়তা করতে হবে যেন আমরা এই পরিবর্তনগুলো আনি আমাদের ভবিষ্যতের সুশাসন নিশ্চিত করার জন্য এবং একটি সুন্দর অর্থনীতি গড়ে তোলার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক। আমরা যদি মূল আলোচনায় আসি, যে অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা আজকের যে আলোচনা শিরোনাম আমরা রেখেছি, সেখানে আসলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি বিষয় তো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, এই মুহূর্তে সেটি চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে ব্যাংকগুলোতে এক ধরনের অস্থিরতা চলছে। গতকালকে গুলিবিদ্ধ হয়েছেন এস আলম গ্রুপের লোকজন, গিয়ে সেটি ইসলামী ব্যাংকে আমরা দেখেছি আক্রমণ চালিয়েছেন। এই যে পরিস্থিতিগুলো হচ্ছে, এখনও তাদের মধ্যে এই সাহস দেখাচ্ছেন তারা। এই জায়গাগুলোতে আমরা জানি যে নতুন নেতৃত্ব সেখানে পেয়েছি ডক্টর সালেউদ্দিন আহমেদকে। এই মুহূর্তে আসলে সবচেয়ে যদি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রধান কাজ বা গুরুদায়িত্ব হিসেবে দেখেন, কোন কাজগুলোকে বিবেচনা করবেন? আসলে বাংলাদেশ ব্যাংকের আমাদের গভর্নর শূন্য হয়ে রয়েছে, সেখানে একটা আর্থিক নেতৃত্ব আসলে অনেক বেশি জরুরি। তো এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাইব। যে এখানে দেখুন দুটি ডাইমেনশন আছে, একটি হচ্ছে জেনারেল আইন শৃঙ্খলা, সেটা কিন্তু আমাদেরকে ভালো করতে হবে। এই ব্যাপারে অনেক উপদেষ্টা মহোদয় তারা কিন্তু বলেছেন যে জেনারেল আইন শৃঙ্খলা যেটা আছে দেশের মধ্যে সেটাকে কিন্তু ভালো করতে হবে, 1 নম্বর। এখন যদি আপনি আর্থিক খাতে আসেন তাহলে আমি বলবো দেখুন বাংলাদেশে আমরা গত 10-15 বছরে কি দেখেছি, আমরা সেখানে দেখেছি যে আর্থিক খাতের ক্ষেত্রে যে নিয়ম ভাঙা এবং আর্থিক খাত এরা যেন সমার্থক শব্দে পরিণত হয়েছিল আর কি বাংলাদেশের কনটেক্সটে। কাজে সেখান থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। আমরা দেখেছি এর আগে আমাদের অর্থনীতি বলেন আর আর্থিক খাত, যেখানে মূল একটি চালিকা শক্তি অর্থনীতির, সেই আর্থিক খাত কিন্তু অনেকদিন ধরে অসম্ভব চাপের মধ্যে ছিল, এবং পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম সেই চাপ থেকে এখন প্রায় ভঙ্গুর একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। আমরা দেখেছি নতুন ভাবে অস্থিরতা তৈরি হয়েছে, এবং আপনি অস্থিরতাগুলোর ডাইমেনশন গুলো খেয়াল করুন। প্রথমে আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংকের যে প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে আর কি, কর্মকর্তা কর্মচারীদের দাবিতে আমরা দেখেছি সেখানে পদত্যাগ করা হয়েছে, পরে এটাকে রেস্টোর করা হয়েছে অ্যাটলিস্ট টেম্পোরারিলি, কিন্তু সেটা একটা চ্যালেঞ্জ আছে, সেটা একটি ব্যাপার। অনেকগুলি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি সেখানে কিন্তু পরিচালনা পর্ষদের পরিবর্তনে কিন্তু দাবি উঠেছে, কারণ আমরা জানি যে পদ্ধতিতে ওই ব্যাংকগুলোতে নিয়োগ দেওয়া হয়েছিল সেগুলোকে নিয়ে অনেক অসন্তোষ ছিল। কোনো কোনো ক্ষেত্রে আপনি জানেন যে মালিকানা পরিবর্তনের কিন্তু দাবি এসেছে, এবং আপনাদের রিপোর্টে ছিল সেখানে আমরা দেখেছি যে বড় মাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছিল। এইগুলো সবগুলোর সঙ্গে কিন্তু আমাদেরকে যোগ করতে হবে যে আর্থিক খাতের ওভারঅল স্বাস্থ্য কিন্তু অনেক খারাপ ছিল। কিন্তু আমরা রিপোর্টে দেখেছি, পত্রিকার রিপোর্টে দেখেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে কিন্তু তারল্য দেওয়া হয়েছে 2023 সালে, এটা রিপোর্ট হয়েছে আর কি আজকে দেখলাম। এবং এটার সঙ্গে ছিল যে আমরা যেটাকে বলতাম যে খেলাপি যে ঋণ, সেটাও কিন্তু একটি অসহনীয় মাত্রায় পৌঁছেছে, এবং এটার সঠিক যে আকার কত সে ব্যাপারে কিন্তু অনেক দ্বিমত আছে, অনেক রকমের মত আছে। কারণ যে সব ডেফিনেশন বা সংজ্ঞা ব্যবহার করে বা যেভাবে এগুলোকে পুনঃতফসিলীকরণ করার সুযোগ দিয়েছে সেটাও কিন্তু বোঝায় যে আসলে ওই লোনগুলা কিন্তু আসলে সেগুলো খেলাপি ঋণে পরিণত হয়েছে। তো সুতরাং আমি বলবো যে এই মুহূর্তে 3টে দিক থেকে কিন্তু আমাদের সমস্যা আছে। একটা হচ্ছে আগে থেকে এটা দুর্বল ছিল, অনিয়ম বিশৃঙ্খলা আছে, এখন বিভিন্ন জায়গায় মালিকানা নিয়ে প্রশ্ন হচ্ছে, নেতৃত্ব শূন্যর একটা ব্যাপার আছে, এবং এটার সঙ্গে আছে কিন্তু খেলাপি ঋণের বোঝা। কাজে এই 3টে জিনিসকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে সংস্কার করতে হবে। আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে তার প্রায়োরিটি হচ্ছে এখন আছে প্রথমে সেন্ট্রাল ব্যাংকের একজন গভর্নর নিয়োগ দেওয়া, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তার যোগ্যতা
বা তার সিনসিয়ারিটি নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। কাজে আমার ধারণা উনি দক্ষ নেতৃত্ব খুঁজে বের করতে পারবেন, এবং সেই দক্ষ নেতৃত্বের কাজ হবে কিন্তু এখানে প্রথমত শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং তারপরে মৌলিক যে ব্যাপারগুলো আছে সেখানে সংস্কারকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এই জিনিসগুলো কিন্তু তাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটি জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে যে সংস্কারগুলো করতে হবে তার আগেই কিন্তু আমরা দেখব যে সংস্কারের দুটো দিক আছে। একটি হচ্ছে যে অনেকে মনে করছেন যে ব্যাংক কমিশন করা, ব্যাংক কমিশন করে যে সংস্কার করা সেটা কিন্তু মধ্যম থেকে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, এটা রাতারাতি সম্ভব হবে না। কিন্তু ব্যাংকিং সেক্টরের যে নিয়ম শৃঙ্খলা সেটা ফিরিয়ে আনতে কিন্তু আশু কিছু পদক্ষেপ নিতে হবে, অতি দ্রুততার সঙ্গে কিছু পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেগুলো যেন কনসিস্টেন্ট হয়, যে একটি ব্যাংকে একটি ক্রাইসিস জন্য একরকম পলিসি নিলে আরেকটা যে অন্যরকম পলিসি নিলে সেটা কিন্তু হবে না। সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে হবে। ইকোনমিক ডিসিশনস মেকিং প্রসেসটাকে ফিরিয়ে আনতে হবে, যেটা করলে ব্যাংকগুলোর ভালো হবে সেদিকে কিন্তু মনোনিবেশ করতে হবে। আমি একটি জিনিস বলতে চাই, দেখুন গভর্নরের যে চাকরি বা যে সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নরের চাকরি, এটা কিন্তু কোনো 9 to 5 চাকরি না। তাদের কিন্তু এই 9টা 5টা কাজের বাইরে যে চিন্তা করতে হবে, তাদের ভিশনারি লিডারশিপ দরকার হবে, এবং এইটা এই ক্রাইসিস মোমেন্টে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন। আমরা এই মুহূর্তে আসলে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে নতুন উদ্যম এবং উদ্ভাবন দুটোই আসলে প্রয়োজন। সেখানে আমরা যদি একটু দেখি যে সার্চ কমিটি গঠন করা হয়েছে ডেপুটি গভর্নরের খোঁজ করতে গিয়ে, ডক্টর আহসান মনসুর সেখানে রয়েছেন, এরকম 3 সদস্যের একটি সার্চ কমিটি। ডেপুটি গভর্নরের জায়গাগুলো সার্চ কমিটি এবং গভর্নরের জায়গাটি, আপনার কোথাও কি মনে হয় যে আমাদের দেশে নিশ্চয়ই এলিজিবল লোক রয়েছেন, সেটি আসলে নিশ্চয়ই আমরা আশা করব যে তিনি দায়িত্ব পাবেন, এবং এটি খুব দ্রুত নিয়োগটা হওয়া উচিত মনে করেন কিনা? অবশ্যই আমি মনে করি, দেখুন আমাদের দেশে যোগ্য লোকের অভাব নেই। আমি মনে করি যে যেগুলো দরকার, আপনি ঠিকই বলেছেন, গভর্নর এবং ডেপুটি গভর্নরকে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে স্বচ্ছতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, এবং আমি যেটা বলেছি ভিশনারি, এটা রেগুলার কোনো রুটিন কোনো চাকরি হিসাবে চিন্তা করলে হবে না, তাদেরকে এগুলোর বাইরে যে এই সংস্কারগুলো আনতে হবে। দেখুন আমরা মনে করি যে ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং যে ডেপুটি গভর্নরদেরকে খুঁজে বের করার জন্য যে সার্চ কমিটি করা হয়েছে পটেনশিয়াল ক্যান্ডিডেটসদের, সেখানেও কিন্তু অত্যন্ত যোগ্যতম ব্যক্তি আছে। কাজে আমি আশাবাদী হতে চাই, কিন্তু আমাদের জন্য সময়টা হচ্ছে অত্যন্ত ক্রিটিক্যাল, খুব দ্রুততার সাথে করতে হবে। কারণ এই আর্থিক খাতে যদি শৃঙ্খলা না ফিরে তাহলে কিন্তু আমরা বিনিয়োগ পরিস্থিতি আমরা ভালো করতে পারবো না। অনেকদিন ধরে দেখুন অর্থনীতি চাপের মধ্যে আছে, আপনারা দেখেছেন এর মধ্যে যে তথ্য পরিসংখ্যান এসেছে যে জুলাই মাসে কিন্তু আমাদের উৎপাদন যে ব্যবস্থা ছিল সেটা অলমোস্ট ভেঙে পড়েছে, অনেক কিন্তু এটা নিম্নগামী হয়েছে, সেখান থেকে কিন্তু ফিরে আনতে হবে। এই কাজগুলোকে করতে হলে এই আর্থিক খাতের দরকার হবে। এই সময় দেখুন আমাদের কিন্তু রপ্তানির দিকে কিন্তু এখন মনোনিবেশ করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। রপ্তানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের যে সামষ্টিক অর্থনীতির যে চ্যালেঞ্জ ছিল সেখানে তো দুটো ইস্যু। একটি হচ্ছে যে এই ইনফ্লেশনকে ট্যাকেল করা, যেটা আপনার রিপোর্টে খানিকটা ছিল যে মূল্যস্ফীতির ব্যাপারে কথা বলা হচ্ছিল, এবং সেটার সঙ্গে যেটা লাগবে আমাদের রিজার্ভটাকে কিন্তু এটা বাড়ানো। আমি দেখেছি এর মধ্যে যারা প্রবাসী আমাদের যারা শ্রমিক আছেন ওনারা চিন্তা করছেন যে আরো বেশি রেমিটেন্স যদি বৈধ চ্যানেলে পাঠানো হয় সেটা একটি সাহায্য করতে পারে আমাদেরকে। এটার সঙ্গে আমাদের করতে হবে অর্থনীতিতে রপ্তানি খাতকে কিন্তু চাঙ্গাভাব ফিরিয়ে আনতে হবে, সেখানে কাজ করতে হবে। সেক্ষেত্রেও এই আর্থিক খাত বা সেন্ট্রাল ব্যাংকের কিন্তু বড় মাত্রার ভূমিকা আছে। কাজে আমি আশাবাদী হতে চাই, কেবলই তারা কাজ শুরু করেছেন, আমার ধারণা খুব দ্রুত আমরা গভর্নর এবং ডেপুটি গভর্নরদেরকে খুঁজে পাবো, এবং তাদের মাধ্যমে এই ব্যাংকিং খাতে যেন সুশাসন ফিরে আসতে পারে সেই চেষ্টা থাকবে। নিশ্চয়ই, এবং সেটি হলেই আসলে অর্থনৈতিক স্থিতিশীলতা আমরা খুব দ্রুত দেখতে পাবো। ডক্টর রাজ্জাক, কোথাও মনে হয় কি না, মনে হয় না এখন আসলে এটা খুব স্পষ্ট, এবং অনেকেই বলছেন যে এটাই আসলে বাস্তবতা, যে রাজনৈতিক দলগুলো প্রতিটা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে দলীয় লোক বসিয়ে, অযোগ্য লোক বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে এক ধরনের ভেঙে দেয়া, অর্থাৎ দুর্বল করে দেয়া, অর্থাৎ তাদের যে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের মতো একটি স্বাধীন সংস্থাকেও যখন প্রভাব বিস্তারকারী একটি প্রতিষ্ঠান বানিয়ে ফেলা হয়, সেই দেশের জন্য সেটি লজ্জাজনক এবং হতাশাজনক হয় কিনা, এবং আমরা পৃথিবীর কোথাও কি আসলে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ আমরা সরকারের দেখি? আপনার অভিজ্ঞতা কি বলে একজন গবেষক হিসেবে? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত প্রকাশ করছি। দেখুন আমি আপনাকে মনে করে দিতে চাই, এর আগে 2 বছর আগে যখন শ্রীলঙ্কাতে বড় রকমের ক্রাইসিস হয়েছিল, সেখানে ক্ষমতাসীন দলের যে দুর্নীতি এবং অপশাসন ছিল
দেখুন সেখানেও কিন্তু তাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কিন্তু ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন, যেটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা উল্টাটা অবস্থা তৈরি হয়েছে। কাজে বাংলাদেশে এখন যে পরিস্থিতি হয়েছে আমাদের কিন্তু আমরা বেশ চ্যালেঞ্জের মধ্যে চলে গিয়েছি আর কি, বিকজ আমাদেরকে সেইভাবে দুর্বাত্যায়ন বলেন বা ইনস্টিটিউশন গুলাকে খুবই দুর্বল করে ফেলা হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। এই অবস্থা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখুন এই যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারগুলো খুব সহজে করা যেত যদি আমরা দেখতাম আমাদের প্রতিষ্ঠানগুলো খুব শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা হয়নি। দুর্নীতি অপশাসনের সঙ্গে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং কোনো কোনো ক্ষেত্রে ভঙ্গুরতা, যার ফলে যেরকম সাপোর্টটা দরকার ছিল এরকম সাপোর্ট হয়তো নতুন যারা গভর্নর হবেন, যারা ডেপুটি গভর্নর হবেন, তারা কিন্তু ওই সাপোর্টটা হয়তো খুব শীঘ্রই পাবেন না। এই জন্য তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে অত্যন্ত ক্রিয়েটিভ ওয়েতে আমাদের যেগুলো থিঙ্ক ট্যাঙ্কস আছে, গবেষণা প্রতিষ্ঠান আছে, তাদের সঙ্গে মিলে কিন্তু কাজ করতে হবে যে কোন সমস্যাগুলো কিভাবে করলে, কত তাড়াতাড়ি করলে আমাদের অর্থনীতি সুফল পাবে। তাদের জন্য কিন্তু এটি কিন্তু একটি অ্যাডেড চ্যালেঞ্জ, অতিরিক্ত একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। তারা যে প্রাতিষ্ঠানিক সাপোর্টটা যেরকম হলে তাদের জন্য কাজ করার সুবিধা হবে, তারা হয়তো ক্ষমতা নেওয়ার পরে দেখবেন যে সেই সাপোর্টটাও কিন্তু অনুপস্থিত। এটাও কিন্তু আমাদেরকে ওভার টাইম বিল্ড করতে হবে, তৈরি করতে হবে, এবং সেই নেতৃত্ব আমরা তাদের কাছ থেকে কিন্তু আশা করবো সামনের দিনগুলোতে। জি নিশ্চয়ই, সেটি আমরাও আশা করি। ডক্টর রাজ্জাক, আমরা এখন আসলে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, আইন শৃঙ্খলা ফেরানোর কথা বলছিলেন, পাশাপাশি আমাদের ব্যবসায়িক পরিবেশ এবং এই যে ভাবমূর্তির যে একটি বড় ধরনের সংকট আসলে আমাদের এই চলমান পরিস্থিতিতে তৈরি হয়েছিল, সেই ভাবমূর্তি আপনার কাছে মনে হয় কিনা যে ডক্টর ইউনূস মোহাম্মদ যেহেতু নেতৃত্ব নিয়েছেন, সেটি তুলনামূলকভাবে সহজ হবে সেই ভাবমূর্তিটি ফিরিয়ে আনা, সেটি বৈশ্বিক ক্রেতাদের ক্ষেত্রে বলি, বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে বলি, সেটি নিয়ে যদি একটু মন্তব্য করতেন। জি, আমি বলবো দেখুন বাংলাদেশের বিনিয়োগ অবস্থা বলেন বা রাজনৈতিক পরিবেশ বলেন, এটা কিন্তু ভাবমূর্তির একটা দুর্বলতা দীর্ঘদিন ছিল, কিন্তু ছাত্র গণ আন্দোলনের পরে আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে কিন্তু উজ্জ্বল হয়েছে। আপনি দেখুন যেখানে ছাত্র জনতা যেভাবে নেমে এসে তারা গণতন্ত্রের পক্ষে, বৈষম্য বিরোধীর জন্য যে আন্দোলন করেছে, এটা কিন্তু বিশ্বব্যাপী, এটা কিন্তু পজিটিভলি কিন্তু সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। কাজে আমি মনে করি যে এইটা এখন আর আমাদের দুর্বলতা নাই। আমরা যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানেন উনি একটা গ্লোবাল নেম, তাকে সবাই চেনে, এবং ওনার নেতৃত্বে যে আমরা পরিবর্তন করতে চাচ্ছি এটাও কিন্তু অত্যন্ত সাধুবাদ পাচ্ছে, এবং সবাই বসে আছে এটা দেখার জন্য যে বাংলাদেশ একটা পজিটিভ ডিরেকশনের দিকে যাবে। কাজে সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেকগুলো সায়েন্স আছে যে বাংলাদেশ ইকোনমি আমরা খুব সহজে ঘুরে দাঁড়াতে পারবো এবং আমরা ভালো করবো। আমাদের কিন্তু এখানে যে ইকোনমিক ফান্ডামেন্টালস গুলোকে আমরা ঠিক করতে পারলে আপনারা দেখবেন যে আমাদের কম্পারেটিভনেস বাড়বে। হ্যাঁ, আমরা কিন্তু আরো বেশি মাত্রায় বৈদেশিক বিনিয়োগ হয়তো আকৃষ্ট করতে পারবে, সেই সুযোগ কিন্তু তৈরি হয়েছে। কাজে এখন যেটা আমাদের করতে হবে এই মুহূর্তে, আমাদের সবার দরকার যে যারা এখন দায়িত্ব নিয়েছেন, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করা। আমার ধারণা যে আমরা অনেকেই সেই সহায়তা করার জন্য প্রস্তুত আছে, এবং এই সহায়তার মাধ্যমে যে সংস্কারগুলো না করলে না, দেখুন সংস্কার না করলে এই ইকোনমি ঘুরে দাঁড়াবে না। সংস্কারের অভাবে আজকে বাংলাদেশ এখানে এসেছে। কোটা সংস্কার দেখুন, সেটাও কিন্তু একটা সংস্কারের কথা ছিল। কাজে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য একটি চমৎকার সুযোগ এসেছে, এবং এই সুযোগ আমরা যেন কোনোভাবে হাতছাড়া না করি, সেদিকে কিন্তু আমাদেরকে মনোনিবেশ করতে হবে। কাজে আমি বলবো যে আমাদের জন্য ইমেজ সংকট আসলে সেটা এখন বড় সংকট না, এত বড় একটা পরিবর্তন করতে পেরেছি, সেটা কিন্তু বাংলাদেশের নতুন একটা ইমেজ তৈরি করেছে। আমি এটা আপনাকে ব্যর্থহীনভাবে বলতে চাই। নিশ্চয়ই এটা আমাদের জন্য অনেক বড় গর্বের, নতুন একটা ইতিহাস রচনা হলো আসলে। এবং আমরা শেষ করতে চাই আপনার কাছে শেষ মন্তব্য নিয়ে, যে এই চলমান যে অর্থনীতি, সেই অর্থনীতিকে টেনে তোলার যে অনেকগুলো পরিকল্পনার কথা আপনি আসলে বললেন, এবং আমরা রেমিটেন্স নিয়ে যে হতাশায় ছিলাম, আমরা দেখেছি এই আন্দোলনকালীন সময়ে প্রবাসীরা কিন্তু একটি বড় ভূমিকা রেখেছে। তারা কিন্তু একাত্ম হয়েছিলেন, ছাত্রদের সাথে তাদের মতামত তুলে ধরেছিলেন, তারা রাস্তায় নেমেছেন, তারা জানিয়েছেন যে তারা আনুষ্ঠানিক চ্যানেলে আসলে রেমিটেন্স পাঠাবেন না এইরকম একটি পরিস্থিতিতে। এবং তাদেরকে যদি আসলে আবার নতুন করে ব্র্যান্ডিং করা যায় এই গণ অভ্যুত্থানের পর, এই বিজয়ের পর, তাহলে কিন্তু আবার আমরা রেমিটেন্সে আমার মনে হয় যে গতি বাড়ানোর সুযোগ রয়েছে। মানুষ কিন্তু আসলে দেশপ্রেম রয়েছে যারা প্রবাসে রয়েছেন, সেই ব্র্যান্ডিংটা আমরা আসলে কিভাবে করতে পারি, তাদেরকে কিভাবে আরও বেশি ফর্মাল চ্যানেলে নিয়ে আসতে পারি, সেই বিষয়ে যদি বলে আমরা শেষ করতে চাই। ডক্টর রাজ্জাক। যে আমি বলবো দেখুন, ছাত্র জনতার যে সফল অভ্যুত্থানের পরে যে নতুন গণজাগরণ তৈরি হয়েছে, এটাকে কিন্তু কাজে লাগিয়ে আমাদের কিন্তু আমাদের যে
যে দেশের যে অগ্রযাত্রা সেটা কিন্তু ব্যবহার করতে হবে। রেমিটেন্সের কথা আপনারা বলেছেন, আমরা অত্যন্ত উৎসব ব্যঞ্জক কিন্তু সারা অলরেডি আমরা দেখেছি আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের কাছ থেকে। এটি আমাদের জন্য একটি পজিটিভ একটি দিক। হ্যাঁ, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। একটি জিনিস না বললে না, দেখুন আমরা অনেক আগে থেকে জানতাম যে বাংলাদেশের রেমিটেন্সের বড় একটা অংশ কিন্তু আসতো ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে, এবং এটা যে কতখানি ইনফর্মাল চ্যানেলে আসে সেই ব্যাপারে কিন্তু সঠিক তথ্য পরিসংখ্যান কিন্তু নাই। আমি বলবো সেন্ট্রাল ব্যাংকের নতুন লিডারশিপ তৈরি হলে তারা যেন এই ব্যাপারে একটু মনোনিবেশ করে যে কত পরিমাণ রেমিটেন্সেস ইনফর্মাল চ্যানেলে আসে। এটাকে আমরা যদি ফর্মাল চ্যানেলের মধ্যে আনতে পারি, আমার ধারণা বাংলাদেশের রেমিটেন্স কিন্তু বহুল অংশে বৃদ্ধি পাবে। হ্যাঁ, সেটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর এটার সঙ্গে আমাদেরকে যে যোগ করতে হবে যে দেখুন সংস্কারগুলো যেন কোনোভাবেই যেন এখান থেকে আমরা বিচ্যুত না হই। সংস্কার করাটা কঠিন, বিকজ দীর্ঘদিন যেটা হয়েছে আমরা যেটাকে বলি সুইপিং থিংস আন্ডার দ্য কার্পেট। হ্যাঁ, কার্পেটের নিচে ময়লা জমা করে রাখা হয়েছে। সংস্কার করতে গেলে আপনি দেখবেন সেই আবর্জনা বের হয়ে আসবে, এটার সঙ্গে হয়তো কিছু অপ্রত্যাশিত ঘটনা থাকবে। হ্যাঁ, যেখান থেকে মনে হবে যে আমাদের হয়তো আরো ডিপ রিফর্মস এর দিকে যেতে হবে। তো সুতরাং আমি বলবো যে এটা সময় হিসেবে অত্যন্ত ভালো, এবং আমরা আমাদের যে সমন্বিত যে শক্তি আছে ছাত্র জনতা থেকে আরম্ভ করে আমাদের এখন যারা লিডারশিপ দিচ্ছেন, এদের সঙ্গে যে একাডেমিক কমিউনিটি আছে, রিসার্চ কমিউনিটি আছে, এনজিও কমিউনিটি আছে, সবাইকে যদি আমরা সন্নিবেশিত করতে পারি, এমনকি আপনাদের মিডিয়া যে কর্মী তারাও এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের সবাইকে যদি আমরা যোগ করতে পারি, আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের জন্য যে রাইট টাইম। আমরা দেখুন একটি কথা বলি, এই যে ছাত্র জনতার ব্যাপারে অনেক সময় আমরা বলছিলাম যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি না। আমার কাছে মনে হয়েছে এই ছাত্রদের যে আন্দোলনের মাধ্যমে আমি দেখেছি যে বাংলাদেশের জন্য অন্যতম একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে গণতন্ত্রকরণ করা আমাদের এই ব্যবস্থা, এবং এটাকে যদি আমরা সুশাসনে পরিণত করতে পারি, তাহলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কিন্তু একটি, আমি বলবো যে চমৎকার একটি ফলাফল কিন্তু আমরা ঘরে তুলতে পারবো। হ্যাঁ, চমৎকার সময় আমাদের সামনে, যেটা দরকার ঠান্ডা মাথায় চিন্তা করে এবং দ্রুততার সঙ্গে এই সংস্কারগুলো করে নেওয়া। জি, ডক্টর রাজ্জাক অনেক ধন্যবাদ জানাই, আপনি লন্ডন থেকেও আমাদেরকে সময় দিয়েছেন। আবারও নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে পাশে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক, গবেষণা পরিচালক পিআরআই। সমসাময়িক অর্থনীতি নিয়ে অনেক বিষয় আসলে তিনি তুলে ধরছেন। যাচ্ছে অন্যান্য সংবাদে। দর্শক, ঢাকা ক্লাবে পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ আলোচনা হচ্ছে সকাল থেকে। আমরা এই মুহূর্তে চলুন সেই সেমিনারটি দেখে আসি। তখন যখন মার্কেটটা কারেকশন হবে তখন আপনার ফ্লোর প্রাইস দিলেন। ফ্লোর প্রাইস ইন এ ওয়ে ইজ এ ডেড মার্কেট, যে আপনি মার্কেটটাকে অ্যাকচুয়ালি বন্ধ করে দিলেন। তো এটা কার স্বার্থে করলেন আপনি? মার্কেট, যে কোনো মার্কেট, এটা স্টক মার্কেট না, আপনি আপনার যে কোনো পুরান ঢাকার মার্কেট বলেন, কারণ বাজার মার্কেট বলেন, দ্য মার্কেটে প্রাইস উইল গো আপ অ্যান্ড প্রাইস উইল কাম ডাউন। কিন্তু সেখানে আপনি প্রাইস উপরে যাবে কিন্তু নিচে নামতে পারবে না, বা নিচে নামলে উপরে উঠতে পারবে না। এই ধরনের অস্বচ্ছ মানে ভেরি ইনট্রান্সপারেন্ট অ্যান্ড ইললিজিটিমেট রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করে আপনি বাজারকে বন্ধ রেখেছেন 20 মাস। তো এই মানে আপনার অনিয়মের পরিস্থিতিতে আমরা শেষ করতে পারবো না। তারপরে ঢাকা আমরা যেটা পেপার পত্রিকার মাধ্যমে মেরেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়োগের বেলায় অনিয়ম, 127 জন না কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যেগুলোর কোনো মানে যে প্রসেস আছে সেই প্রসেসে কিছুই ফলো করা হয়নি। তো পুরা সবগুলি অনিয়মই মনে হচ্ছে যে গত কয়েক বছর। দর্শক, আমরা যুক্ত ছিলাম পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা, ডিবিএর নেতারা ঢাকা ক্লাবে। নিটল টাটা বিজনেস অ্যাওয়ার্ডের সময় হলো একটা বিরতির পর ফিরবো শেয়ার বাজার আপডেট ও ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত নিটল টাটা বিজনেস অ্যাওয়ার্ডের সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা নিশ্চয়ই একটা ক্যাবিনেট কাজ, ক্যাবিনেট ওখানে তোমরা আমাকে ছাড়ো যে আমি এটা ওই সম্প্রদায়ের বিষয় নিয়ে ধর্ম মন্ত্রণালয় একটা ইয়ে হয়েছে, ধর্মমন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। উনি বলেছেন যে ডিসিদেরকে একটা চিঠি দিবেন যে কতগুলো জায়গাতে এই ধরনের হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আমার কাছে কোনো তথ্য আছে কিনা, যেহেতু আপনি না, আমার কাছে তথ্য কতগুলো হামলা হয়েছে এবং আগামীকাল একটি আমি সিকিউরিটি পয়েন্ট অফ প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং আছে। প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘু শব্দ না, মানে অন্য ধর্মাবলম্বীদের সাথে বৈঠক আছে উনি বললেন। সেখানে ওনারা আমার সাথে দেখা, এক মিনিট, ওনারা আমার সাথে দেখা করতে আসছেন,
ওনাদের কথা আমি শুনেছি। এখন ধর্ম মন্ত্রণালয়ের কাজ, ধর্ম মন্ত্রণালয় করছে। প্রধান উপদেষ্টা ডেফিনেটলি দেখা করবেন। আমার কাছে এসছেন, আমি ওদের কথা শুনেছি, আমার বক্তব্য আমি দিয়েছি। সিকিউরিটি দেওয়া আমার কাজ, ধর্ম মন্ত্রণালয়ের নয়। ধর্ম মন্ত্রণালয় অন্য কাজ করতে পারে, কিন্তু ডিসি সাহেবদের বলা, যা বলা এখান থেকে বলা হবে। লেট আস নট মানে অমুক করবে না তমুক করবে, ধাক্কাধাক্কি করার দরকার নেই। যার কাজ আলটিমেটলি ধর্ম মন্ত্রণালয় এখানেই বলবে, এইখানেই বলবে। হ্যাঁ, তো যেই মন্ত্রণালয় যে কথা বলতে চান ওরা বলুক, আমার তো কোনো আপত্তি নেই। বাট আমার কি অ্যাকশন নেবো সেটা বলে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আপনি কি জামাতের নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা? আপনি যেহেতু নিষেধাজ্ঞাতে এটা ব্যাড কালচার বলছেন, এটাকে আমি দিয়েছি না, এটা হচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ সরকার আমি দিয়েছি না এখন আপনি সরকারে এসে এটা না, এটা হলো আইন মন্ত্রণালয়ের কাজ। এটা আইন মন্ত্রণালয়ের আমার পরিষ্কার মনে আছে। না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাতিল করা হয়েছে। বাতিল তো আগে ডিসিশনটা কে নেবে? আইন মন্ত্রণালয় ডিসিশন নিয়ে পাঠিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেট করেছে। যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করতে। মাননীয় উপদেষ্টা, যেটি হলো যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং আগে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, তো আগেরগুলোর তো আপনারা বলছেন যে প্রত্যেকটা যারা দোষীরা বিচার বিবেচনার মাধ্যমে ব্যবস্থা নেবে, পরেও হয়েছে। আজকে আপনি দেখেছেন পত্রিকায় যে প্রায় 300-র উপরে আর কি, সেগুলোর ক্ষেত্রে কি করবেন? সব এনি মার্ডার, ওয়েদার ইট ইজ আগে আর পরের কথা নয়। এখন আমাদের একটু হ্যান্ডিক্যাপ, আমরা এখন গোছাচ্ছি, যে এলোমেলো করে গেছে সেটাকে গোছাচ্ছি। যেমন আজকে আপনারা দেখলেন যে অনেক দিন পরে ইউজ অফ ট্রাফিক পুলিশ, রাস্তার ট্রাফিক পুলিশ, তো এটা অ্যাপ্রিসিয়েট করেন। কালকে 4 ঘন্টা আমরা এখানে আলাপ করেছি। উনি ছিলেন, আইজিপি ছিল। আমি এখন তো আবার এগুলো সব রেকর্ড করেন। আমি বাসায় গেছি 10টার সময় উইদাউট ফুড, সকাল থেকে রাত 10টা পর্যন্ত, জাস্ট টু ডিসকাস অল দিস থিং। ভাই আমার তো এখন ওই এনার্জি নাই, আছে। থ্যাংক ইউ। দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে শেয়ার বাজারের খবর জানাবো। দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নেব সবশেষ পরিস্থিতি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজার আজকে কিন্তু সবগুলো সূচকের পতন হয়েছে। সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসইএক্স আজকে কিন্তু বড় পতন হয়েছে, 93 পয়েন্ট কমে 5922 পয়েন্টে নেমে এসছে। এবং সরিয়া সূচক সেটিও 18 পয়েন্ট কমে 1266 পয়েন্টে, 34 পয়েন্ট কমেছে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক। এবং এখন পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে মাত্র 42টির দাম আজকে বেড়েছে, 3 শতাধিক শেয়ারের দর কমেছে 344টির, আর অপরিবর্তিত আছে 14টির, অর্থাৎ বড় পতন। তবে লেনদেন আমরা দেখছি, মোট লেনদেন কিন্তু বেশ 941 কোটি টাকার বেশি লেনদেনেরই মধ্যে হয়েছে। এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। দর্শক, নিউট্রাল ডেটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নেবার। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিউট্রাল ডেটা বিজনেস আওয়ারে। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ভারতে আদানি গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবির প্রধান মাধবী পুরী। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ করেছে এই তথ্য। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য জানায়। হিন্ডেনবার্গ রিসার্চে বলা হয়েছে, গৌতম আদানিরা যে অর্থ সরিয়েছে তার অংশীদার ছিলেন সেবি প্রধান। কেলেঙ্কারিতে সম্পৃক্ত ছিলেন তার স্বামী ধবল বুচো। এমন খবর প্রচারের পরই আলোড়ন তৈরি হয় ভারতের রাজনীতিতে। দর্শক, এই ছিল নিউট্রাল ডেটা বিজনেস আওয়ার এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।